কথায় দেব বলেছিল অনির্বাণকে নিয়ে আমি কাজটা করতে চাই, অপাদি এই জন্য আমাকে ব্যান করতে পারে, তোমাদেরকেও ব্যান করে দিতে পারে। পাল্টি বাজ যে আমি একটা সময় তার দাদাকে ফোঁটা দিতাম, এখন আমি তার ভাইয়ের হয়ে কথা বলছি, আমি পাল্টিবাজ। আমাকে কোন দিন কোন রাজনৈতিক মঞ্চে দেখা গেছে? কোন ক্রিমিনাল অফেন্স? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। সৌরভ বিশ্বাসের বিপক্ষে মুখ খোলার পর অরূপ বিশ্বাসের সঙ্গে ভাইফোঁটার ছবি প্রকাশ্যে এনে একের পর এক ট্রোলের শিকার অভিনেত্রী অপরাজিতা। এবার ট্রোলারদের মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী। ভিডিও বার্তায় কি বললেন অপরাজিতা, চলুন শুনে নেওয়া যাক। আজকে কতগুলো কথা বলার জন্য এই ভিডিওটা আমি করছি। সেটা হচ্ছে কিছু কিছু শব্দ আমাদের জীবন থেকে হারিয়ে গেছে এবং সেই শব্দের সঙ্গে যুক্ত যে অনুভূতিটা, সেটা আমরা ভুলতে বসেছি, বা বেশ কিছু মানুষ সেই শব্দগুলোর সঙ্গে পরিচিতই নয়, যার জন্য বোধহয় সেই অনুভূতিগুলোর সঙ্গেও পরিচিত নয়। যেমন সৌজন্য। সৌজন্য শব্দটা কি সেটা বোধহয় অনেকে বোঝেন না। সৌজন্য হচ্ছে কারোর প্রতি সম্মান দেখানো। আমাকে কেউ যদি কিছু বলেন এবং সে যদি একটা অবস্থানে থাকেন, একটা জায়গায় থাকেন, খুব গুণী মানুষ হন বা ক্ষমতার শীর্ষে থাকেন, তখন আমরা কি করি? তার সেই অবস্থান, তার সেই জায়গা বা চেয়ারও বলতে পারি, তার সেই পদটির প্রতি আমরা সৌজন্য দেখাই। সৌজন্য দেখাতে গিয়ে তিনি যদি কোনো অনুষ্ঠানে আমাদের ইনভাইট করেন বা তার সঙ্গে দেখা হলে কেমন আছেন, ভালো আছেন কিনা জিজ্ঞাসা করা, এগুলো সৌজন্যের তালিকায় পড়ে। আজকে আমাদের ফ্যামিলিতে আমাদের যখন বাচ্চা বড় হয়, তাকে সবার আগে আমরা সৌজন্য বোধ শেখাই। আমার বাচ্চাকে যদি ক্লাস টিচার স্কুলে বকে, তাহলে তো আমরা শেখাই না যে ডিম ব্যাগে করে নিয়ে যাবে আর তাকে ছুঁড়ে মারবে, কারণ সেটা সৌজন্য নয়। আমরা বলি বাড়িতে এসে বলবে, আমরা গিয়ে কথা বলবো। এই সৌজন্য বোধগুলো আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়। সুতরাং আজকে যেটা নিয়ে আপনারা খুব বেশি এই কাটাছেড়া কটাক্ষ ট্রোল করছেন, যে আমরা একজন বিশেষ মানুষকে ভাইফোঁটা দিয়েছি, তার অনুষ্ঠানে গেছি, সেটা নিয়ে হাসাহাসি এবং মানুষের কুরুচিকর মন্তব্যের তো শেষ নেই। আমরা কিন্তু যারা গেছি তারা সবাই কিন্তু সৌজন্যের খাতিরে গেছি। ভিডিওটা পুরো দেখবেন, 1 মিনিট দেখে তারপরে পট করে একটা কমেন্ট পাস করে দেবেন না বা লিখে দেবেন না আঙুলের সাহায্যে, যেহেতু সেটা করতে পারেন তার জন্য নয়, পুরোটা শুনতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজয়া দশমীর অনুষ্ঠান করেন, সেই অনুষ্ঠানে কথিত যশা ব্যক্তিরা যান। তার মধ্যে উস্তাদ রশিদ খান ছিলেন, অজয় চক্রবর্তী ছিলেন, উষা উথুপ ছিলেন, আরো বড় বড় ব্যক্তিত্বরা ছিলেন। প্রচুর মানুষ ওনার বিজয়া দশমীর অনুষ্ঠানে যেতেন। কেন যেতেন? ক্ষমতা লাভের জন্য, তার থেকে কিছু পাবেন বলে? এদের তো কিছুই পাওয়ার নেই, এরা তো জীবনের সব পেয়ে গেছে, এরা তো সম্মানের শীর্ষে আছে। তাহলে তারা কেন যেতেন? কারণ সৌজন্য বিনিময়ের জন্য। আমাকে মুখ্যমন্ত্রী ইনভাইট করেছেন, নিমন্ত্রণ করেছেন তার প্রতি সৌজন্য দেখানোর জন্য। প্রত্যেক ক্রিকেটার থেকে আরম্ভ করে সাহিত্যিকরা, চিত্র জগতের লোকেরা, আমাদের সিনেমার মানুষরা, গায়ক গায়িকারা, ডান্সাররা, প্রচুর মানুষ যেতেন। তারা প্রত্যেকে নিজের জায়গায় নামি এবং প্রত্যেকে কথিত যশা। তারা কেন যেতেন? কারণ সৌজন্যের জন্য। এবং আমি এমনও দেখেছি, বর্তমান সরকারের যিনি মন্ত্রী, তিনি তখন ওনাদের সরকারে ছিলেন, ওই দলে ছিলেন, এবং তাকে আমি সেই সময় মুখ্যমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখেছি, এবং সেটাই সৌজন্য। কারণ আমি যার দলে আছি এবং আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে আমি বিজয়া দশমীতে পায়ে হাত দিয়ে প্রণাম করব, এটাই আমাদের সৌজন্য। তারপরে তার মতাদর্শে মেলে সে অন্য দলে গেছে এবং সেখান থেকে আজকে তিনি মন্ত্রী হয়েছেন, সেটা তার মতাদর্শ এক জায়গায়, সমর্থন আর সৌজন্য কখনো এক হয় না। আমি কাউকে সৌজন্য দেখাচ্ছি মানে তার সবকিছুকে বা তার পরিবারকে আমি সমর্থন করছি তা কিন্তু নয়। এটা
প্রত্যেকটা মানুষের অত্যন্ত অন্যায় এবং ভুল যারা এটা করছেন, যে সৌজন্য এবং সমর্থনকে গুলিয়ে ফেলা। এই যে আজকে নৃসিংহ প্রসাদ ভাদুড়ী থেকে আরম্ভ করে দেবশঙ্কর হালদার, চন্দন সেন, আরো প্রচুর মানুষ গেছেন, মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছেন। তারা কি কিছু পাওয়ার আশায় গেছেন, বা তারা চটিচাটা বলে গেছেন? তাদের কোনো প্রয়োজন আছে? না, তারা মুখ্যমন্ত্রীকে সৌজন্য দেখাতে গেছেন, তারা সম্মান দেখাতে গেছেন। কালকে রাজ্য সভাপতি একটা কথা বলেছেন যে কেউ যদি আমাকে ফোন করে, সেই ফোনটা ধরাটা আমার সৌজন্য। কেউ যদি আমার বাড়িতে আসে, তাকে বসতে দেবো এবং চা খেতে দেওয়াটা আমার সৌজন্য। তার মানে আমি তাকে সমর্থন করছি, সেরকম নয়। সুতরাং আজকে আপনারা যারা এত বুদ্ধিজীবীরা, এত যাদের শিক্ষা দীক্ষা প্রকট, তারা যে এই একটা ছবি নিয়ে বা একটা ভিডিও নিয়ে এত কাটাছেঁড়া করছেন, তারা একবারও ভেবে দেখছেন না যে এটা কিন্তু একটা সৌজন্যবোধের জায়গা এবং এটা একটা মানুষের শিক্ষা যারা গেছেন। কারণ কোনো মন্ত্রী যদি কাউকে ভাইফোঁটার অনুষ্ঠানে আমন্ত্রণ করেন এবং নিজে ফোন করেন, তাহলে সৌজন্যবোধ দেখানোটা নাগরিক হিসেবে আমাদের কর্তব্য। কারণ একজন বিখ্যাত মানুষ যদি আরেকজন মানুষকে না ডাকেন বা না নিমন্ত্রণ করেন বা না টানেন, তার কাছে তো পৌঁছানোর কোনো অপশন নেই। সেটা তো আপনারাই বুড়ি বুড়ি নিদর্শন, আপনারাই বলেছেন যে অমুকের কাছে পৌঁছানো যায় না, তমুকের কাছে পৌঁছানো। সুতরাং সেই মানুষটাকে চাইতে হবে, এবং সেই মানুষটা যখন কাউকে আমন্ত্রণ জানাচ্ছেন বা নিমন্ত্রণ করছেন, তখন তো তার যাওয়াটা, উপস্থিত হওয়াটা সৌজন্য দেখায়, সৌজন্য বোধের মধ্যে পড়ে। এবং সৌজন্য বোধ মানেই তো সেটা সমর্থন করা নয়। এবং যে মানুষটাকে আজকে আপনারা বলছেন পার্টিবাজ, পার্টি কাকে বলে? আমি একজনকে প্রচন্ড সমর্থন করে এসেছি, তার পাশে সারা জীবন দাঁড়িয়ে আন্দোলন করেছি, তার হয়ে কথা বলেছি, অনেক কিছু করেছি, তার সঙ্গে আমার প্রচুর ভিডিও আছে, তার সঙ্গে আমার খোঁজ গল্প করা প্রচুর ছবি আছে, আমি তাকে সারা জীবন সাপোর্ট করে এসেছি। আমি এখন তার এগেনস্টে কথা বলছি, তাহলে সেটা পার্টি হয়? যে মানুষটাকে নিয়ে কথা হচ্ছে, আমি তার সঙ্গে কোনোদিন সামনাসামনি কথাই বলিনি, কোনোদিন তার সঙ্গে কথাই বলিনি। সুতরাং আমি তার সম্বন্ধে, তার এগেনস্টে, তার এতে, তার হয়ে কোনোদিন কোনো কথাই বলিনি প্রকাশ্যে। সুতরাং আমি পাল্টিবাজ, এটা আপনারা বিচার করার কে? আপনারা বলার কে? এবং এটাই কোথায় দেখা গেল যে আমি পাল্টিবাজ, যে আমি একটা সময় তার দাদাকে ফোঁটা দিতাম, এখন আমি তার ভাইয়ের হয়ে কথা বলছি, আমি পাল্টিবাজ। আমাকে কোন দিন কোন রাজনৈতিক মঞ্চে দেখা গেছে? কোন 21শে জুলাইয়ের মঞ্চে দেখা গেছে? কোথায় দেখা গেছে? আমাকে বোধহয় সব থেকে কম অনুষ্ঠানে দেখা গেছে। মহানায়ক, মহানায়িকা, আরো কত কিছু আছে, যে কোনো কিছুতে আমাকে কোনোদিন দেখা যায়নি। আমি খুব কম অনুষ্ঠানে গেছি, যাইনি বললে ভুলাবে। এবং যখনই গেছি সেটা সৌজন্যের জন্যই গেছি, সৌজন্য দেখানোর জন্যই গেছি। কারণ যারা আমার দেশের ক্ষমতায় আছে, যারা সরকার, তাদের প্রতি সৌজন্য দেখানোটা নাগরিক কর্তব্য। এবং সময় যেরকম থাকে, পরিস্থিতি যেরকম থাকে, সেই পরিস্থিতি অনুযায়ী মানুষের প্রতিবাদের ভাষা বিভিন্ন রকম হয়। আপনারা বলছেন এতদিন কেন মুখ খোলেননি, প্রতিবাদ করেননি? প্রতিবাদটা কোথায় করতাম? আপনাদের বাড়িতে গিয়ে? যারা বলছেন প্রতিবাদ করিনি, আপনারা জানলেন কি করে? প্রতিবাদ করেছি কি করিনি সেটা তো আমার ইন্ডাস্ট্রির লোক বলতে পারবে। যাদের কাছে প্রতিবাদ করেছি তারা বলতে পারবে। আজকে সুদেষ্ণা রায় বলতে পারবে, সে যখন ছবি করতে গিয়েছিল, তাকে যখন ছবি করতে দেওয়া হয়নি, সে যখন বলেছিল অপরাজিতা আমি যদি ছবিটা অন্যভাবে করি, কেউ যদি না করে তুই করবি তো? আমি বলেছিলাম হ্যাঁ আমি করব। দেবের সঙ্গে যখন দেশু 7 করার কথা হয়, দেব বলেছিল অনির্বাণকে নিয়ে আমি কাজটা করতে চাই, অপাদি এই জন্য আমাকে ব্যান করতে পারে, তোমাদেরকেও ব্যান করে দিতে পারে, তুমি করবে তো? আমি, কাঞ্চন, প্রদীপ মামা এবং লোকনাথ, আমরা 4 জনেই বলেছিলাম হ্যাঁ করব। এগুলো হচ্ছে প্রতিবাদ। সব প্রতিবাদের ভাষা ডিম ছুঁড়ে আর সমান হয় না। আর ডিম ছোড়াটাই যখন যদি এত ইজি হতো, তাহলে এই যে বড় বড় নেতারা সব গাড়ির ওপর উঠে, মঞ্চের ওপর উঠে যখন ধমকি দিচ্ছিল, যখন বাজে কথা বলছিল, তখন হাজার হাজার মানুষ ওখানে দাঁড়িয়েছিল, সবাই হ্যাঁ হ্যাঁ করে সমর্থনই করছিল। কেউ কি পেরেছে সেই সময় জুতো ছুটতে বা ডিম ছুটতে বা স্টেজ থেকে নামিয়ে দিতে? কারণ তখন প্রতিবাদের ধরন ওইটা ছিল না, কারণ মানুষ অপেক্ষা করেছিল ইভিএম মেশিনে তাদের প্রতিবাদটা দেখাবে বলে। সুতরাং সিস্টেম যেরকম চলে, প্রতিবাদের ভাষাটা সেরকম হয়। আপনারা যারা বলছেন আপনারা খুব সেন্সিটিভ, তো সেন্সিটিভিটিটা দেখান। সেন্সিটিভিটি দেখাতে গেলে তো ব্রেন ইউজ করতে হবে, ভাবতে হবে। কাউকে 4টে গালাগালি দেওয়াটা তো স্পর্শকাতরতা নয়।
আজকে আমরা যে গেছি, এত যে বিদ্যজনেরা গেছেন এত অনুষ্ঠানে, তাহলে তাদের ভিডিওগুলোও সামনে আনুন, তাদের ছবিগুলোও সামনে আনুন, তাদেরগুলোও দেখান। তাদের এটার মানে কি এটা দাঁড়ায় যে তারা অন্য কোনো স্বার্থে অন্য কোনো কিছুর জন্য গিয়েছিল? আর আপনারা বারবার একটা কথা বলার চেষ্টা করছেন, এই যে এতদিন ওনাকে সাপোর্ট করে আসা হয়েছে কাজ পাওয়ার জন্য। কাজ পাওয়ার জন্য যদি তৃণমূল কংগ্রেস করার দরকার হতো, বা দল করার দরকার হতো, বা পার্টিকুলার কোন একটা সংগঠন করার দরকার হতো, তাহলে শতাব্দী রায় যত বছর ধরে এই পার্টির সঙ্গে যুক্ত আছেন এবং বা সরকারে যুক্ত ছিলেন, তাতে তো সব ছবিতে তারই হিরোইন হওয়ার কথা, বা সায়নী ঘোষের তো সব ছবিতে কাজ পাওয়ার কথা, বা যারা যারা যুক্ত আছেন তাদের তো মানে সব ছবিতে হিরো হিরোইন হওয়ার কথা। ইন্ডাস্ট্রিতে তো শুধু তাদেরই কাজ করার কথা। তারা কটা কাজ করেছে? যদি একটা পার্টি করে বা সরকারের একটা অংশ হয়ে তাতে যদি কাজ পাওয়া যেত ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তাহলে যারা সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তাদের তো সব ছবির হিরো হিরোইন হওয়ার কথা। তারা কি হয়েছেন? ইন্ডাস্ট্রিতে কাজটা প্রডিউসারের উপরে নির্ভর করে, ডিরেক্টরের উপরে নির্ভর করে, স্ক্রিপ্ট রাইটারের উপরে নির্ভর করে, এবং কি টাকা পয়সা পাচ্ছ এবং চাইছো তার উপরে নির্ভর করে। যে ডিরেক্টর কোন আর্টিস্টকে নিতে চাইছে, প্রডিউসার সেই আর্টিস্টকে নিতে চাইছে কিনা, নিতে চাইলে কি টাকা পয়সা ধার্য করছে, এবং সব থেকে বড় কথা ওই চরিত্রটায় এই মানুষটা কতটা যাচ্ছে, তার উপরে সারা পৃথিবীর ইন্ডাস্ট্রি নির্ভর করে যে কাজ পাওয়া এবং না পাওয়া। আপনারা অদ্ভুত কথা বলছেন যে এই করতো শুধুমাত্র কাজ পাওয়ার জন্য, কাজ পাওয়ার জন্য, কে কটা কাজ পেয়েছে? আমি নিজে 6 মাস বসে আছি। এই বম্বের কাজটা শুরু করার আগে আমি টানা 6 মাস নিজে বসেছিলাম, আমার কোনো কাজ ছিল না, কারণ কোনো কাজ হচ্ছিল না। এবং প্রতিবাদ করিনি মানে আমি সমস্ত ইন্টারভিউ গুলো দেখবেন, 1 মিনিট করে দেখবেন না, 26 মিনিট যে ইন্টারভিউ না ভোটের আগে যে ইন্টারভিউ গুলো, সেগুলো প্লিজ দেখবেন। আপনাদের তো ধৈর্য নেই। তাতে আমি কি বলেছি, কি কথা বলেছি, প্রতিবাদ করেছি কিনা, কিভাবে করেছি, সেগুলো জানাটা প্রয়োজন। যখন কারোর সম্বন্ধে বলবেন, তার সম্বন্ধে R&Dটা থাকা দরকার। কিছু রিসার্চ করলেন না, ফট করে একটা ছবি, তাতে একটা 4টে খারাপ কথা লাগিয়ে দিয়ে চাপিয়ে দিলেন, সেটা তো করলে হবে না। কেন, কি বৃত্তান্ত, কি জন্য, এইসবগুলো তো জানতে হবে। এখন তো সবই পাওয়া যায় ইউটিউবে আপনাদের কাছে, এবং গণমাধ্যমে যারা আছে তাদের কাছে তো সমস্ত খবর, সমস্ত ফুটেজ থাকে। এবং এরকমও তো হয়েছে, যখন যেরকম সিস্টেম চলে। আজকে যারা গণমাধ্যমের বন্ধু, যারা গণমাধ্যমে আছেন, তারা এই সরকারের হয়ে কথা বলছে 4 তারিখের পর থেকে, বা 4 তারিখ দুপুর 12টার পর থেকে। তার আগে যখন আমরা ইন্টারভিউ দিয়েছি, কোনো একটা কথা বলেছি, স্পেশালি তিলোত্তমার সময় যখন কোনো কথা বলেছি, তখন সেটা এডিটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তখন বারবার প্রশ্ন করেছি যে কেন বাদ দিলে, তখন বলা হয়েছে যে এটা ছাড়া তো কোনো উপায় ছিল না, কারণ এটা উপর থেকে অর্ডার আছে, এটা রাখা যাবে না। কারণ তারা তখন সেই পরিস্থিতিদের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন তাদের সিস্টেম সেরকম ছিল, তাদের কিছু করার ছিল না, তারা তখন সেই সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সুতরাং সিস্টেম যখন চেঞ্জ হবে, সেই অনুযায়ী মানুষের অ্যাক্ট চেঞ্জ হবে। আজকে প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো ভয়ের রাজনীতি চলবে না, মানুষ মন খুলে কথা বলবে। সেই জন্যই কিন্তু মানুষ বলতে পারছেন, কারণ আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, তিনি আশ্বাস দিয়েছেন যে মেয়েদের সুরক্ষা দেওয়া হবে এবং সবাই মন খুলে কথা বলবেন। মন খুলে তিনি এটা বলেননি একজন মানুষ মন খুলে কথা বলবেন আর আপনি তাকে গালাগালি করবেন। এটা কোনো নীতি নয়। আপনার হাতে একটা স্মার্টফোন আছে বলে কেউ তার নিজের নীতি নিয়ে কথা বলছে, আদর্শ নিয়ে, আর আপনি সেটা সঠিক বিচার না করে আপনি আপনার মতো গালাগালি করবেন এবং বলবেন যে ভাইফোঁটা দেয়, তারপরে সিসিটিভিতে কাপড় গুজে অন্য কিছু করে, এই ধরনের মন্তব্য রাখবেন। আপনাকে কেউ অধিকার দেয়নি। ইটস এ ক্রিমিনাল অফেন্স। আপনারা করতে পারেন না। সব সময় প্রত্যেকটা মানুষের জায়গায় দাঁড়িয়ে তার জায়গাটা বুঝে করা উচিত। আজকে ইন্ডাস্ট্রির মধ্যে মুখ খোলার যার প্রতিবাদ করার কথা, সে তার মতো করে প্রতিবাদ করেছে, সবাই প্রতিবাদ করেছে, কিন্তু জিনিসটা এতটা কংক্রিট হয়েছিল, সেটা ভাঙাটা পসিবল হচ্ছিল না। এবং বড়রা, এত বড় বড় মানুষ, তারা কেউ পারছিল না। আজকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে, দেব থেকে আরম্ভ করে কেউ পেরে উঠছিল না, কারণ সেই টিমটা এতটাই সাংঘাতিক ছিল তাদের সঙ্গে। কারণ আমি যদি একটা প্রতিবাদ করি, পরের দিন থেকে আমার সঙ্গে কোনো টেকনিশিয়ান কাজ করবে না, এবং কাজ কেউ হারাতে চায় না। 2 বছর, 4 বছর, 5 বছর করে সব বসে আছে। এবং লাস্ট যখন তিলোত্তমা হলো, সেই মাসের ডিসেম্বর থেকে, অগস্ট থেকে রাহুলের ছবি নিয়ে এই প্রবলেমটা শুরু হলো, যেটা প্রকাশ্য এলো, ব্যান করা কালচারটা তখন থেকে শুরু হলো যে রাহুলের ছবিটা হতে দেওয়া যাবে না, তাকে ব্যান করা হবে। এবং এই যে ব্যানের কালচারটা, এটা পরপর এমন ভাবে সক্রিয় হয়ে উঠেছিল এবং এমন ভাবে চলতে আরম্ভ করেছিল যে এটার সঙ্গে এঁটে ওঠা খুব মুশকিল হচ্ছিল। কারণ যে কথা বলছিল তাকেই ওরা বাদ দিয়ে দিচ্ছিল,
তার সঙ্গে কোনো টেকনিশিয়ান কাজ করছিল না, বা প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তবে তাকে কাজ করতে দেবে, এরকম একটা অসভ্য নীতি তৈরি করেছিল, যেটা বড় বড় ডিরেক্টররা, বড় বড় আর্টিস্টরা কখনো ডিজার্ভ করে না, এবং কেউই ডিজার্ভ করে না, মানুষ মাত্রই ডিজার্ভ করে না, বড় ছোট এখানে কিচ্ছু নেই। সুতরাং পুরোটা জেনে তারপর কথা বলা উচিত, অর্ধেক জেনে কথা বলা কখনো উচিত না। আজকে সবাই যখন বুম্বাদাকে বলছিল ব্যাংক কালচার তুলে দেওয়া হোক, উনি জানতেন যে ওই অবস্থায় দাঁড়িয়ে কোনোভাবেই পসিবল নয়, কিন্তু উনি যেহেতু বুদ্ধিজীবী মানুষ এবং উনি জীবন অনেক দেখেছেন, তাই উনি বলেছিলেন যে ইলেকশনের 1 মাসের মধ্যে আমরা ব্যান তুলে দেবো, কারণ উনি একটা কিছু বুঝতে পেরেছিলেন, তাই এই কথাটা সর্বসম্মুখে তখন বলেছিলেন। কিন্তু সেই মুহূর্তে পসিবল ছিল না। যেদিন উনি অ্যারেস্ট হন সেদিন একটি গণমাধ্যমে আর কি, সংবাদ মাধ্যমে আমি আমার কথাটাই সোজাভাবে বলেছি, যেটা সবার কথা, সবাই মুখ খোলেনি, সবার ওটা একই কথা, সব আর্টিস্টের একই কথা, কিন্তু কেউ মুখ খোলেনি, কেউ বলেনি, তার কারণ সবাই ভয় পায়, যে আপনারা এইভাবে কটাক্ষ করবেন, আপনারা বলবেন ছটি চাটা, আপনারা বলবেন পাল্টিবাজ, আপনারা বলবেন, তাই সত্যি কথাটা বলতে সবাই ভয় পায়। এবং আরেকটা ভয় পায় যে আমরা তো চোখের সামনে দেখলাম সবই হয়, এই ফ্র্যাঙ্কেস্টাইন যদি আবার ঘুরে আসে, আবার যদি এরকম তখন কি হবে, এই ধরনের কথা বলার জন্য, সেটাও একটা সবার কাছে টেনশন। কিন্তু সবার মনের ভাবটা এক, সবাই এটাই বলবে আমি যেটা বলেছি, যেটা প্রাপ্য ছিল। কোনটা ভুল আর কোনটা ঠিক তার মধ্যে বিচার করতে শিখুন। কে কার সঙ্গে ফটো তুললো, কে কার সঙ্গে একটা ছবি বার করে আর সেটা নিয়ে 5 দিনের খোরাক তৈরি করলাম, এটা কিন্তু সুস্থ মানসিকতার সুস্থ সমাজের ছবি না। আজকে আমি আমার পশ্চিমবঙ্গ সরকারের কাছে, নতুন সরকারের কাছে এটা আবেদন করব যে এই জিনিসটা বন্ধ হোক, কারণ প্রত্যেকের নিজস্ব সম্মান আছে। নিজের মত প্রকাশ মানে কাউকে অপমান করা নয়, এবং না জেনে তো নয়। তারা যেরকম একটা মাধ্যম করেছেন যে সরকারি যারা চাকরি করেন তারা যখন তখন যেভাবে হোক তাদের নিজস্ব মত এইভাবে প্রকাশ করতে পারবেন না, তাদের যেরকম এরকম একটা পরিকল্পনা আছে, তাহলে এই পরিকল্পনাটাও করা হোক যে কোনো মানুষকে, স্পেশালি মেয়েরা যারা ওখানে ভোটা দিতে গিয়েছিল, তারা সবাই মহিলা, এবং মহিলা মানেই এবং মহিলা আর্টিস্ট মানেই তাকে যা খুশি বলা যায়, তার সঙ্গে যা কিছু করা যায়, তার ফুটেজ নিয়ে যা কিছু বলা যায়, এটা কাম্য নয় একটা সুস্থ সমাজে, যেখানে সবাই বলছে যে নারী সুরক্ষা। আমি অগ্নিমিত্রাকে বলবো, যিনি আমার অত্যন্ত প্রিয় এবং একসঙ্গে আমরা অনেক কাজ করেছি আর অনেক অনুষ্ঠানে গেছি, আমি বলবো যে ওর স্পেশালি এই ডিপার্টমেন্টে আছে, এটা দায়িত্ব নিয়ে দেখা উচিত। যেটা কখনোই হতে পারে না কি যার সম্বন্ধে আমি যা খুশি বলে দিচ্ছি এবং যা খুশি দেখিয়ে দিচ্ছি এবং যাকে নিয়ে যা খুশি নিউজ করছি। পরিস্থিতি অনুযায়ী মানুষ কি করেছে এবং তার মানসিকতা কি ছিল সেটাকে না দেখে কারোর সম্বন্ধে এই কথা বলা উচিত না। এবং তুমি তার আগেরটাও জানো না, তুমি তার পরেরটাও জানো না। সুতরাং যারা আজকে নিজেদেরকে নিউজ করি বলে পরিচয় দাও, তারা সত্যিকারেরই নিউজ করার মতো হয়ে ওঠো, খবর করার মতো হয়ে ওঠো। তারা প্রপার জার্নালিস্ট হয়ে, প্রপার জার্নালিস্টের অনুভূতিটাই সব, শুধু প্রশ্ন করাটা নয় আর দাগিয়ে দেওয়াটা নয়, তাদের অনুভূতিটাই কিন্তু সব। এবং আমি আমার সরকারের কাছে এটা আবেদন করব যে এই যে জিনিসটা হলো বা এই যে জিনিসটা চলছে, আজকে আমাদের বলা হচ্ছে গিরগিটির মতো রং চেঞ্জ করি আমরা। গিরগিটি সব থেকে ভীতু প্রাণী এবং সে যখন ভয় পায় তখনই রং চেঞ্জ করি। আমরা অতটাও ভীতু নই, আমরা এখনো কিছু বুঝেই উঠতে পারিনি, তো রং চেঞ্জ করবো কি করে, কি হতে চলেছে, কি হবে, আদৌ ভবিষ্যৎ কি হবে, কাজের জায়গা কি হবে, কিরকম ভাবে কি হবে, কিছুই বুঝিনি। সুতরাং রং চেঞ্জ করার প্রশ্ন আসছেই বা কোত্থেকে। তবে হ্যাঁ, তারাও যদি আমাকে তাদের কোনো অনুষ্ঠানে ডাকেন, আমি নিশ্চয়ই সৌজন্য দেখানোর জন্য যাব। কেন যাব না, কারণ সেটাই আমি এবং সেটাই আমরা। আমি কেন, যে কোনো মানুষই যাবে। সিস্টেমের ঊর্ধ্বে আমরা কেউ নই, আমরা কেউ সিস্টেমের ঊর্ধ্বে নই। সিস্টেম সবসময় আমাদের অভিভাবক, মুখ্যমন্ত্রী সবসময় একটা রাজ্যের অভিভাবক, তার ঊর্ধ্বে আমরা কেউ নই। সুতরাং তাকে সৌজন্য দেখানোটা আমাদের ভদ্রতা এবং আমাদের কাজের এবং আমাদের আচরণের মধ্যে পড়ে, সেটা বুঝতে হবে সবাইকে। এবং আমি আমার পশ্চিমবঙ্গ সরকারের কাছে এবং যারা আছেন তাদের কাছে আবেদন করব যে আপনারা এই বিষয়টা একটু খতিয়ে দেখবেন, কারণ দিনের পর দিন এটা চলতে পারে না। অলরেডি আমাদের উপর প্রচুর অত্যাচার, প্রচুর অন্যায় হয়ে গেছে, আমরা প্রচুর সাফার করে নিয়েছি, আর কিন্তু ভালো লাগছে না। নমস্কার। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।